সবাই জানে নদী সবসময় ঢাল বেয়ে নিচের দিকে বয়, যতক্ষণ না এর ব্যতিক্রম ঘটে। মিসিসিপি ইতোমধ্যেই সেই নিয়মটি ভেঙেছে, এবং শুধু একবার নয়, এটা ইতোমধ্যেই 3বার ঘটেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পরের বার এমনটা ঘটার সম্ভাবনা আপনার ধারণার চেয়েও বেশি। একটি নদীকে পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি বলের মতো ভাবুন। মাটি তাকে যেখানে যেতে বলে, নদীটি সবসময় সেখানেই যায়। মিসিসিপি দক্ষিণে গড়িয়ে যায়, ফ্লোরিডার সেন্ট জনস নদী উত্তরে গড়িয়ে যায়, ওহাইও নদী পূর্বে গড়িয়ে যায়, স্নেক নদী পশ্চিমে গড়িয়ে যায়। দিক ভিন্ন, কিন্তু নিয়ম একই। মাধ্যাকর্ষণ শক্তি প্রতিবারই জয়ী হয়, যতক্ষণ না এর চেয়েও শক্তিশালী কিছু এসে হাজির হয়। 1811 সালের শীতে এর চেয়েও শক্তিশালী কিছু এসে হাজির হলো। মিসিসিপির নিচের মাটি কাঁপতে শুরু করলো, এবং তা কয়েক মাস ধরে থামল না। নিউ ম্যাড্রিডে একের পর এক 3টি প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানল। সেগুলো এতটাই শক্তিশালী ছিল যে বস্টনের গির্জার ঘণ্টা বেজে উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নিউ ম্যাড্রিড বস্টন থেকে প্রায় 1100 মাইল দূরে অবস্থিত। সুতরাং শুধু এই তথ্যই আপনাকে সবকিছু বলে দেবে। মাটি সমুদ্রের ঢেউয়ের মতো দুলছিল, শুধু কাঁপছিলই না, বরং এমনভাবে দৃশ্যমানভাবে গড়াচ্ছিল যেন পৃথিবী নিজেই পানিতে পরিণত হয়েছে। শত শত মাইল দূরে থাকা মানুষেরাও বিছানা থেকে জেগে উঠেছিল। এই কম্পন 1906 সালের বিখ্যাত সান ফ্রান্সিসকো ভূমিকম্পের চেয়ে 10 গুণ বড় একটি এলাকা জুড়ে অনুভূত হয়েছিল। 10 গুণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে তারা মাটিতে ছিটকে পড়েছিলেন এবং আর উঠে দাঁড়াতে পারছিলেন না। পৃথিবী কেবল নড়তেই থাকছিল। ফাটল ধরে পুরো কুঁড়েঘর গিলে ফেলছিল। গাছপালা দেশলাই কাঠির মতো ভেঙে যাচ্ছিল অথবা মাটি থেকে একেবারে উপড়ে যাচ্ছিল। তারপর কয়েক মাস পরে 1812 সালের 7ই ফেব্রুয়ারি সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে, এবং অসম্ভব কিছু একটা ঘটেছিল। নদী থেমে গিয়েছিল। তারপর এটি উল্টো দিকে বইতে শুরু করে। কেন? সেই বলটির কথা মনে আছে যেটা সবসময় পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে গড়ায়? কল্পনা করুন, কেউ হঠাৎ পাহাড়ের নিচে একটি বিশাল দেয়াল তৈরি করল। বলটির যাওয়ার কোনো জায়গা নেই, তাই এটি আবার উপরের দিকে গড়িয়ে যায়। ঠিক এটাই ঘটেছিল। পৃথিবী নিচ থেকে নদীর তলদেশকে উপরের দিকে ঠেলে দিয়েছিল, জল আটকে দিয়েছিল এবং পুরো মিসিসিপি নদী উল্টো দিকে বইতে শুরু করে। বিজ্ঞানীরা একে ফ্লুভিয়াল সুনামি বলেন। এমন একটি ঢেউ যার ভুল পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দ্বীপগুলো জলের নিচে অদৃশ্য হয়ে গিয়েছিল। গোটা বনভূমি নদীতে বিলীন হয়ে গেল। কোথা থেকে যেন নতুন হ্রদ আবির্ভূত হল, যেমন টেনেসির 18 মাইল দীর্ঘ রিলফুট লেক, অথবা আরকানসাসের বিগ লেক, কিংবা সেন্ট ফ্রান্সিসের নিমজ্জিত ভূমি। এগুলোর সবই আজও টিকে আছে, যা এক রাতের মধ্যে মাটি কেটে তৈরি হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন, এটা একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু সেই সময় বেঁচে থাকা মানুষগুলোর আসলে কেমন লেগেছিল? তখন আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মানুষ ডায়েরি রাখত এবং চিঠি লিখত। তাই আমাদের কাছে প্রত্যক্ষ বিবরণ রয়েছে। TerraVox, record every moment of your life. Store big, share bigger. TerraVox. বিবরণ রয়েছে। এলিজা ব্রায়ান নামে এক মহিলা, যিনি কাছাকাছি থাকতেন, লিখেছিলেন যে তিনি নদীর গর্জন শুনেছিলেন। তিনি বর্ণনা করেছেন যে সালফারের কারণে আকাশ কালো হয়ে যাচ্ছিল। মানুষজন কোথায় যাবে তা না জেনেই সবদিকে দৌড়াচ্ছিল আর চিৎকার করছিল। নদী যেন দম নিচ্ছিল, এমনভাবে পিছিয়ে যাচ্ছিল, তারপর আবার উল্টো দিকে গর্জন করে ফিরে আসছিল, নৌকাগুলোকে প্রায় 1/4 মাইল ভেতরে ছুঁড়ে ফেলছিল। শহরটি কয়েক ফুট মাটির নিচে ডুবে গিয়েছিল। তারা 18 মাস ধরে কাঠের শিবিরে বাস করেছিল, বাড়ি ফিরতে খুব ভয় পেত। 1812 সালে অঞ্চলটি প্রায় জনশূন্য হয়ে গিয়েছিল। প্রায় 1000 মানুষ প্রাণ হারিয়েছিল। এটা অনেক বড় ক্ষতি, কিন্তু পরিস্থিতি আরও অনেক খারাপ হতে পারত। সৌভাগ্যবশত সেই সময় সেখানে প্রায় কেউই বাস করত না। সবচেয়ে কাছের শহর সেন্ট লুইসে মাত্র 5700 জন বাসিন্দা ছিল। এটাই ছিল তার একমাত্র স্বস্তির বিষয়। ভূমিকম্প থামার আগেই পুরো জনবসতি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। 25 বছর পর নিউ ম্যাড্রিডে মাত্র 450 জন বাসিন্দা অবশিষ্ট ছিল। ভূমিকম্পটি শুধু নদীকেই ভাঙেনি, এটি আশেপাশের প্রত্যেক বাসিন্দার মনোবলও ভেঙে দিয়েছিল। বিশেষজ্ঞরা অনুমান করেন, যদি সেই একই ভূমিকম্প আজ ঘটত, তাহলে প্রায় 86,000 মানুষ হতাহত হতো, যার মধ্যে শুধু মেমফিসেই 4000 জনেরও বেশি। 7,15,000 ভবন ক্ষতিগ্রস্ত, 70 লক্ষ মানুষ বাস্তুচ্যুত, $300 বিলিয়ন ক্ষতি। এবং এটা শুধু ভবনের হিসাব, সেতু, মহাসড়ক, গ্যাস পাইপলাইন বা বিদ্যুৎ গ্রিডের হিসাব নয়। আপনার মনে হতে পারে যে এটি ইতিহাসে একবার ঘটা কোনো ঘটনা, কিন্তু তা ছিল না।
2005 সালে হারিকেন ক্যাটরিনা আঘাত হেনেছিল। ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে এটি এত বেশি জল দেশের অভ্যন্তরে ঠেলে নিয়ে আসে যে মিসিসিপি নদীর স্রোত আবার উল্টে যায়। কিন্তু ক্যাটরিনা এখানেই থেমে থাকেনি, এটি চলতেই থাকে। সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত নিউ অরলিন্স শহরকে রক্ষা করার বাঁধগুলো 50টিরও বেশি জায়গায় বেঁকে যায় এবং ভেঙে পড়ে। শত শত কোটি গ্যালন জল ভেতরে ঢুকে পড়ে। শহরের 80% এলাকা জলের নিচে তলিয়ে যায়। কিছু এলাকা 15 ফুট জলের নিচে ডুবে যায়। প্রায় 1 লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে আটকা পড়ে। 1400 জনের প্রাণহানি ঘটে। ক্ষতির পরিমাণ ছিল $125 বিলিয়ন। পরবর্তী 10 মাসে 95,000 মানুষ চাকরি হারায়। ঝড়টি দেশের মোট তেল উৎপাদনের প্রায় 1/5 নষ্ট করে দেয়। স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক বছর, কোনো কোনো জায়গায় 1 দশকেরও বেশি সময় লেগেছিল। আর মিসিসিপি নদীর স্রোত উল্টে যাওয়াটা ছিল কেবল শুরু। এরপর 2012 সালে হারিকেন আইজ্যাক আবার একই কাজ করে। মিসিসিপি নদী একটানা 24 ঘন্টা উল্টো দিকে প্রবাহিত হয়, পুরো একদিন। আর আইজ্যাক কোনো গুরুতর ঝড়ও ছিল না, এটি ছিল ক্যাটাগরি 1, সবচেয়ে দুর্বল ধরনের হারিকেন। এমন একটি ঝড় যা আঘাত হানার আগে খবরের শিরোনামে তেমন একটা আসেনি। তবুও নদীর স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছিল। 17,000 বাড়ি প্লাবিত হয়েছিল, প্রায় 10 লক্ষ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, এবং এমন একটি ঝড়ের কারণে প্রায় $400 কোটি ক্ষতি হয়েছিল, যে ঝড়টি আসার 2 সপ্তাহ আগেও বেশিরভাগ মানুষের নাম শোনেনি। অসম্ভব ঘটনাটি 3 বার ঘটেছিল, এবং প্রতিবারই পৃথিবী তার নিজের গতিতে ঘুরতে থাকে, এটিকে একটি আকস্মিক ঘটনা হিসেবে ধরে নিয়ে এগিয়ে যায়। কিন্তু নিউ ম্যাড্রিড ফল্টের ব্যাপারটা হলো, এটি সরে যায়নি, এটি এখনও সেখানেই আছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের পায়ের নিচে নিঃশব্দে টিকটিক করছে, যারা এটি নিয়ে একবারও ভাবেনি। বিজ্ঞানীরা বলছেন, আগামী 50 বছরের মধ্যে এটি থেকে একটি বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 25 থেকে 40%। এবং 1812 সালের মতো কোনো বিপর্যয়কর ঘটনার সম্ভাবনা 7 থেকে 10%। এই সংখ্যাটা শুনতে সামান্য মনে হতে পারে, কিন্তু এভাবে ভেবে দেখুন, যদি কেউ আপনাকে বলতো যে আপনার অবসর গ্রহণের আগেই আপনার বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা 10 ভাগের 1 ভাগ, তাহলে আপনি এর জন্য কিছু একটা করতেন। আপনি অন্তত বিষয়টি নিয়ে ভাবতেন। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ তা করে না। প্রকৃতপক্ষে এই এলাকার প্রায় 90% বাসিন্দার কোনো ভূমিকম্প বীমা নেই। মেমফিসে অনেক ভবনই রিইনফোর্সমেন্টবিহীন ইট দিয়ে তৈরি, যা শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়ে। কিছু সূত্রের দাবি, স্কুল, ফায়ার স্টেশন এবং পুলিশ স্টেশন সহ এই ধরনের প্রায় 25,000 ভবন রয়েছে। ঠিক সেই সব ভবন যেখানে জরুরি অবস্থায় আপনি ছুটে যাবেন। এগুলোর প্রায় কোনোটিকেই রিইনফোর্স করা হয়নি। কিছু হিসাব অনুযায়ী শহরের মাত্র প্রায় 5% ভবন কোনো ভূমিকম্প প্রতিরোধী মান পূরণ করে। এই অঞ্চলটি ক্যালিফোর্নিয়া নয়, সেখানকার কেউ ভূমিকম্পের মহড়া দিয়ে বড় হয়নি, কেউ মাটির দিকে তাকিয়ে অবাক হয় না। আর ঠিক এটাই এটিকে এত বিপজ্জনক করে তুলেছে। ক্যালিফোর্নিয়া ভূমিকম্পকে ভয় পায়, মেমফিস পায় না। মেমফিস এ নিয়ে চিন্তাও করে না, আর পরিস্থিতি আরও খারাপ। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মতে, মিসিসিপি নদীর উপর দিয়ে যাওয়া অন্তত একটি প্রধান মহাসড়কের সেতু এবং একটি রেলসেতু নিউ ম্যাড্রিডের একটি বড় ভূমিকম্পে টিকবে না। ওই সেতুগুলো ভেঙে গেলে দেশটাকেই 2 ভাগে ভাগ করা হবে। মিসিসিপি নদী আমেরিকার বাণিজ্য, কৃষি, পণ্য পরিবহন এবং খাদ্যের মেরুদণ্ড। এই দেশের মাঝখান দিয়ে যা কিছু চলাচল করে, তার সবই এই নদী বরাবর বা এর উপর দিয়ে যায়। এটা শুধু 1 সপ্তাহান্তে ঠিক করা যায় না, এটা 1 বছরেও ঠিক করা যায় না। সুতরাং এটা কল্পনা করুন, মাটি কেঁপে ওঠে, মেমফিস অন্ধকারে ডুবে যায়, সেতুগুলো ফেটে নদীতে পড়ে যায়, গ্যাসের লাইন ফেটে যায়, এমন আগুন লাগে যেখানে কেউ পৌঁছাতে পারে না কারণ রাস্তাঘাট নেই। সেন্ট লুইস এবং মেমফিসের মধ্যবর্তী 1,10,00,000 মানুষ হঠাৎ বিদ্যুৎহীন, বিশুদ্ধ পানিহীন, যাতায়াতের কোনো উপায়হীন হয়ে পড়ে। আর এই সবকিছুর মাঝখান দিয়ে বয়ে চলা মিসিসিপি নদী ধীর হয়ে যায়, থেমে যায় এবং আবার উল্টো দিকে বইতে শুরু করে। এবার আর কোনো জনশূন্য প্রান্তরের মধ্যে দিয়ে নয়, বরং এমন এক দেশের হৃদয়ের মধ্যে দিয়ে, যা এর কোনো পূর্বাভাসই পায়নি।